প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সামিউল আওয়াল স্বাক্ষর। প্রতিদিনের মতো আজও আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আজ আমাদের আলোচনার বিষয় বুকে ব্যথাই কি হার্টের সমস্যা। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন দর্শক, অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে আসি আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার সাকিব শাহরিয়ার ১৯৮৩ সালের এপ্রিল মাসে ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ২০০৬ সালে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে MD ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি BSMMU-তে কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এনটিভিকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। স্যার, এই যে বুক ব্যথা এবং এই বুক ব্যথাই কি আসলে হার্টের সমস্যা কিনা, অর্থাৎ সব ধরনের বুক ব্যথাই কি হার্টের কারণে হচ্ছে কিনা? হঠাৎ করে বুক ব্যথা হচ্ছে, তাহলে কি আমরা ধরে নিব যে তার আসলে হার্টে সমস্যা রয়েছে? বুকে ব্যথা নিয়ে আসলে আমরা সবাই খুব ওয়ারিড হয়ে যাই যখনই বুকে ব্যথা হয়, চিন্তা করি যেটা হার্টের সমস্যা হলো কিনা। স্বাভাবিক পরিভাষায় সকল বুকে ব্যথা কিন্তু হার্টের জন্য না। কখন আমি চিন্তা করব যে এটা হার্টের জন্য হচ্ছে? একজন বয়স্ক লোক, তার ডায়াবেটিস আছে, রক্তচাপ আছে, জানে যে সে হাঁটতে গেলে একটু বুক হয়রান হয়ে যাচ্ছে, বুকে চাপ দিচ্ছে, ব্যথা হচ্ছে। এর যদি হঠাৎ করে তীব্র বুকে ব্যথা হচ্ছে, আর ভালো হচ্ছে না, ইমপ্রুভ করতেছে না, তখন কিন্তু আমাকে ধরে নিতে হবে এটা কিন্তু তার হার্টের জন্যই। 25 বছরের এক ফিমেল, তার বুকে ব্যথা শুরু হলো, ডান দিকে বুকে ব্যথা, তার কোনো সোয়েটিং নাই, ভমিটিং নাই, শ্বাসকষ্ট নাই, তখন কিন্তু আমরা ধরে নিব অন্য কোনো কারণের জন্য হচ্ছে। তো বুকে ব্যথার অসংখ্য কারণ আছে, ফুসফুসের জনিত কারণ বা অন্যান্য যে কোনো কারণেও হতে পারে। বুকে ব্যথা বুকের কোন জায়গায় হয় আসলে? বুকে ব্যথা হার্টের জন্য যদি হয়, সেটা সাধারণত রেট্রোস্টার্নাল বলি আমরা, মানে বুকের মাঝখানটা একদম চেপে আসে, ভার হয়ে আসে, মনে হচ্ছে বুকের ভিতরে একটা তীব্র একটা পাথর চেপে আছে। রেট্রোস্টার্নাল এরকম ক্লিন সিমটম নিয়ে আসে এবং সময় পেশেন্টকে চাপ দিয়ে এখানে ধরতেও দেখি। ধরতেও দেখে যে বুকে ব্যথাটা এরকম হচ্ছে, এবং এটা গলা, চোয়ালের দিকে, জতে, ইভেন ব্যাকের দিকে, এবং বাম হাতে সাধারণত, ডান হাতেও যেতে পারে, বাম হাতে সাধারণত রেডিয়েশন হয়। এটার সাথে অ্যাসোসিয়েটেড সোয়েটিং থাকে, পেশেন্ট ঘামিয়ে যায়, কারো প্রেশার ফল করে যায়, কারো কারো শ্বাসকষ্ট হয়, এবং এর সাথে বমি ভাব বা বমিও হতে পারে, মাথা ঘোরাতে পারে। এই ধরনের সিমটম হার্টের জন্য যদি হয়ে থাকে, তাহলে এই ধরনের সিমটম নিয়ে আসে। আর কি কি কারণে আসলে বুকে ব্যথা হতে পারে? আমাদের অনেকেই বলি আমাদের গ্যাস্ট্রিক আছে। গ্যাস্ট্রিক তো আসলে এটা কোনো অসুখ না। গ্যাসের জন্য সবাই চিন্তা করে যে কোনো ব্যথা হচ্ছে কিনা, বুকে ব্যথা হচ্ছে কিনা, অ্যাসিডিটি, হাইপার অ্যাসিডিটি। তো যেটা হয়, হার্ট ছাড়াও এখানে ফুসফুস, আমাদের স্টোমাক, তারপরে জিআই রিলেটেড গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল কোনো কজের জন্য বুকে ব্যথা হতে পারে। এবং মাস্কুলোস্কেটাল, এখানে ফুসফুসের চারদিকে একটা পাঁজর থাকে, বুকের পাঁজর, এবং ফুসফুসের চারদিকে পর্দা থাকে, প্লুরা, এইসব জায়গার কোনো সমস্যা নিয়ে হতে পারে। অথবা হার্টের মূল যে ধমনীগুলো, হার্টের যে বড় একটা রক্তনালিকা থাকে, অ্যাওর্টা, সেখানে কোনো ডিজিজের কারণেও কিন্তু ব্যথা হতে পারে। আবার নিউরোলজিক্যাল কোনো ডিজিজও কিন্তু রেফার হয়ে এখানে আসতে পারে। তেমনি আমাদের কিন্তু অনেকেরই বয়স্কদের অথবা সার্ভাইকাল স্পন্ডিলাইটিস, একটা ইম্পর্টেন্ট অসুখ, সেই ব্যথাও কিন্তু হাতের দিকে যায় এবং বুকের দিকে চলে আসতে পারে। তো এই বিভিন্ন অঙ্গর সিমটম হিসেবে বুকে ব্যথা প্রেজেন্ট করতে পারে। হঠাৎ করে একজন ব্যক্তির আসলে বুকে ব্যথা হয়েছে, তিনি বাসায় রয়েছেন, তাৎক্ষণিকভাবে ঘরোয়া কোনো পদ্ধতি তিনি অবলম্বন করতে পারেন কিনা, কিংবা তাৎক্ষণিকভাবে তার কি করণীয়? তখন কারো একটা নির্দিষ্ট পয়েন্টেই ব্যথা হচ্ছে, নির্দিষ্ট পয়েন্টে কোথাও ছড়ায় যাচ্ছে না, একটা জায়গায় ব্যথা হচ্ছে এবং ব্যথাটা কয়েক সেকেন্ড থাকতেছে, আবার চলে যাচ্ছে। সাধারণত সেকেন্ড টু মিনিট এই পেইনটা হার্টের জন্য হয় না। দ্বিতীয়ত, তার ব্যথাটা উপরের পেটে হচ্ছে বা পেটের দিকে ছড়ায় যাচ্ছে, এবং বুক জ্বালা করতেছে, ঢেকুর উঠতেছে, বমি ভাব, এই ব্যথাগুলো সাধারণত গ্যাসের কারণে বা আগে থেকে যদি অ্যাসিডিটির কারো থাকে, এই কারণে হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। যাদের হার্টের জন্য হয়ে থাকে, সেই ব্যথাটা সাধারণত মিনিটস টু আওয়ার্স থাকে, 20 থেকে 30 মিনিট অথবা 1 ঘন্টা ব্যাপী, এবং দীর্ঘ সময় ধরে থাকে। এবং প্রাথমিক অবস্থায় বাসায় থাকলে যদি বুকে ব্যথাটা কারো ক্ষেত্রে যদি দেখা যায় 20 মিনিট 30 মিনিট পার হয়ে গেছে, হাফ অ্যান আওয়ার পরেও ব্যথাটা কোনোভাবে কমতেছে না, কেউ রেস্ট নিল, একটু পানি খেলো, বাসায় গ্যাসের ওষুধ থাকলে একটা অ্যান্টাসিড বা এই জাতীয় কোনো ওষুধ খেলো, আবার একটু রেস্ট নেওয়ার পরেও তার পেইনটা কমতেছে না, তখনই আমাদের সন্দেহ করতে হবে যে এটা হার্টের জন্য হচ্ছে, এবং তার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে অথবা তার সোয়েটিং হচ্ছে, ঘামিয়ে যাচ্ছে এবং বমি হচ্ছে, তখন উচিত
বাসায় না থেকে নিকটস্থ কোনো হসপিটাল এমার্জেন্সিতে যাওয়া, যে একটা ইসিজি করা যে আসলে আমার হার্টের সমস্যা হচ্ছে কিনা। কারণ গ্যাসের কারণে হোক, ফুসফুসের জন্য অন্য কোনো এমার্জেন্সি হলে সাধারণত মৃত্যু ঝুঁকি নাই, কিন্তু যদি হার্টের কারণে হয়ে থাকে তার মৃত্যু ঝুঁকি আছে। এই জন্য আমাকে এটা অবশ্যই গুরুত্ব দিতে হবে। এই যে বুকে ব্যথা, এর সাথে আসলে আর কোনো লক্ষণ উপসর্গ থাকে কিনা? এক একটা ডিজিজের বিভিন্ন রকম উপসর্গ থাকে। যদি জিআই রিলেটেড, গ্যাস্ট্রো ইসোফেজিয়াল ডিজিজ, কারণ আমাদের খাদ্যনালিকার যদি অসুখ থাকে, যদি খাদ্যনালিকার উপরের অংশ, আমাদের মুখের পরের যে উপরের অংশ ইসোফেগাস বলি, ইসোফেগাসের যদি কোনো অসুখের জন্য হয়, ইসোফেজাইটিস, রিফ্লাক্স ইসোফেজাইটিস, এই ধরনের অসুখ থাকলে বা জার্ড এগুলো থাকলে তাদের ঢেকুর উঠবে, মাঝে মাঝেই টক ঢেকুর উঠে, বুক জ্বালা করে, হ্যাঁ, এবং অ্যাসিডিটি, পেট ফাঁপ দিয়ে থাকে, বমি ভাব থাকে, এই ধরনের কিন্তু সিমটম হয়। এবং এটা খালি পেটে বেড়ে যায়, ইভেন রাতে খাওয়ার পরে ভরা পেটেও তাদের অস্বস্তি ফিল হয়, বুক জ্বালা করে, এই ধরনের সিমটম কিন্তু থাকে। এরপরে যদি পেটের উপরের অংশে ব্যথা হয়, হ্যাঁ, তখন আমরা চিন্তা করি তার কোনো গ্যাস্ট্রিক আলসার বা এই জাতীয় কোনো সমস্যা হচ্ছে কিনা। তো এই ক্ষেত্রে কিন্তু এটাও কিন্তু বুকে ব্যথা নিয়ে আসতে পারে। তখনও কিন্তু এটা খালি পেটে বেশি হয় অথবা ভরা পেটে খাবার পরে জ্বালা পোড়াটা বেড়ে যায়, এই ধরনের সিমটম। এদের বমি ভাব বা বমিও হয়ে থাকে। আমাদের লিভার থাকে, লিভারের কোনো অসুখ থাকলে বা লিভারের কোনো প্রবলেম হলে বা ওখানে আমাদের পিত্তথলি বা গল ব্লাডার বলে থাকে, ওইখানে ইনফেকশন প্রদাহ হলেও সেই ব্যথাটাও বুকের দিকে আসতে পারে এবং পিঠের দিকেও যেতে পারে। হ্যাঁ, তো এদের কিন্তু ওই সিমটম বা ওই ধরনের সমস্যা থাকে। ফুসফুসের যদি সমস্যার জন্য বুকে ব্যথা হয়ে থাকে, সেটা সাধারণত শার্প টাইপ অফ পেইন বলি আমরা, নিঃশ্বাস প্রশ্বাসের সাথে ব্যথাটা বাড়ে কমে, এই ধরনের সিমটমটা থাকে, প্লুরাইটিক চেস্ট পেইন বলে থাকি। হ্যাঁ, ইভেন তাদের এই সাথে কাশি বা কফ থাকে। ফুসফুসের সমস্যার জন্য থাকলে শ্বাসকষ্ট থাকতে পারে অথবা কফ, তার আমরা একটা হিস্ট্রি থাকবে, তার একটা নিউমোনিয়ার জন্য যদি পেইন হয়, তার যদি কোনো ফুসফুসের টিউমারের জন্য হয় বা টিবির জন্য হয়ে থাকে, দীর্ঘমেয়াদী তার একটা জ্বর থাকবে, তার একটা কাশি থাকবে, কফ থাকবে, ওজন কমে যাবে, খাবার অরুচি থাকবে, এই ধরনের সিমটম থাকবে। তো ফুসফুসের জন্য কাশি, কফ বা এই সিমটমগুলো থাকবে। তারপরে যদি কারো মাংসপেশির অসুখ যদি হয়, মাস্কুলোস্কেলেটাল পেইন হয়ে থাকে, আঘাতের একটা হিস্ট্রি থাকবে, কোনো ভাইরাল অ্যাটাকের একটা হিস্ট্রি থাকবে, হ্যাঁ, নিঃশ্বাস প্রশ্বাসে এই ব্যথাটা বেড়ে যাবে, নিচু হয়ে কাজ করতে গেলে বা এদিক সেদিক কাত হতে গেলে, হ্যাঁ, ওয়েট নিতে গেলে, তখন কিন্তু তার এই ব্যথাটা বেড়ে যাবে। হ্যাঁ, আবার নিউরোলজিক্যাল, তার যদি স্পাইনে, আমাদের এই জাস্ট হার্টের এই স্পাইনের কোনো সমস্যার জন্য পিএলআইডি বলে থাকি আমরা, অথবা টিবি, আমরা স্পাইন টিবি, এইসবের ব্যথাগুলো কিন্তু রেফার্ড হয়ে বুকে ব্যথা নিয়ে আসতে পারে। তাদের ক্ষেত্রেও কিন্তু পেইনটা একটু ডিফারেন্ট টাইপ অফ হবে, তাদের সাথে ওইটার সাথে নিউরোলজিক্যাল অন্যান্য সিমটমগুলো থাকবে। বুকে ব্যথা নিয়ে হাসপাতালে রোগী উপস্থিত হয়েছে, সেটি যে কোনো উপায়ে, সেক্ষেত্রে আসলে পরবর্তীতে আপনারা ডায়াগনোসিসটা কিভাবে করেন যে কোন সমস্যার কারণে আসলে বুকে ব্যথা হচ্ছে? এটা যে অ্যাটেন্ডিং ফিজিশিয়ান বা যে ডক্টর থাকবেন, ফার্স্ট যাকে দেখবেন, সে দেখেই এটা নির্ণয় করবে। সাধারণত রোগীর কাছ থেকে আমরা তার হিস্ট্রি নেই, তার উপসর্গগুলো বিশ্লেষণ করি, তার কোনো রিস্ক ফ্যাক্টর আছে কিনা, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, প্রেশার বা এগুলো আমরা দেখি, ওটার সাথে কোনো অ্যাসোসিয়েশন আছে কিনা, এবং উপসর্গগুলো দেখেই এটা কি আসলে ফুসফুসের জন্য হলো, নাকি হার্টের জন্য হলো, নাকি পেটের সমস্যা, গ্যাসের জন্য হলো, না নিউরোলজিক্যাল কোন কজের জন্য বুকে ব্যথাটা, এটা আমরা প্রাথমিকভাবে নির্ণয় করি। এরপরে যদি হার্টের জন্য হয়ে থাকে, এমার্জেন্সি আমরা একটা ইসিজি করি। ইসিজি করলেই আমরা, যদি হার্টের জন্য হয়ে থাকে, তখন আমরা এটা নিশ্চিত হয়ে যায় হার্ট অ্যাটাক হলো কি হলো না। এরপরে ফার্দার হার্টের জন্য অন্যান্য টেস্টগুলো আমরা রুটিন ট্রপোনিন একটা বায়োমার্কার করে হার্ট অ্যাটাকটা নিশ্চিত করি। ফুসফুসের জন্য হলে এমার্জেন্সি একটা বুকের এক্সরে, চেস্ট এক্সরে করে থাকি। হার্টের জন্য আমরা ইকো পরীক্ষা করি পরবর্তীতে, এবং পেটের জন্য সমস্যা হলে আলট্রাসোনোগ্রাম বা অন্যান্য পরীক্ষা নিরীক্ষা করে তারপরে আমরা রোগ নির্ণয় করি। বুকে ব্যথা নিয়ে আরেকটি বিষয় আপনার কাছে জানবার রয়েছে, সেটি হচ্ছে অনেকের যেটি ধারণা রয়েছে যে হার্টে ব্লক হলেই শুধুমাত্র বুকে ব্যথা হয়, বিষয়টি কেমন? ব্লক মানেই যে হার্ট অ্যাটাক এবং ব্লক মানেই যে বুকে ব্যথা, সেটা কিন্তু না। ব্লক মানে কি? ব্লক মানে হচ্ছে হার্ট তো সবসময় সারা শরীরে রক্ত সরবরাহ করে যাচ্ছে, একটা পাম্পিং মেশিনের মতো, কিন্তু হার্টের নিজস্ব রক্ত চলাচলের জন্য বা হার্টের যে ফুয়েল দরকার কাজ করার জন্য, তার জন্য 3টা মূল ধমনী আছে। সেই ধমনীর ভিতরে যদি কোনো ব্লক তৈরি হয় রক্তনালিকার ভিতরে, তখনই আমরা এটাকে ইসকেমিক হার্ট ডিজিজ বলে থাকি। ইসকেমিক হার্ট ডিজিজের মূল উপসর্গটাই হচ্ছে চেস্ট পেইন বা বুকে ব্যথা। কিন্তু এটা যেমন এন্ডোক্রাইন ডিজিজগুলোর মধ্যে ডায়াবেটিস একটা বড় অংশ জুড়ে আছে, তেমনি হার্ট ডিজিজগুলোর মধ্যে একটা বড় অংশ জুড়ে আছে ইসকেমিক হার্ট ডিজিজ। কিন্তু ইসকেমিক হার্ট ডিজিজ ছাড়া হার্টের অন্যান্য অনেক অসুখ আছে, সেই অসুখেও কিন্তু বুকে ব্যথা হতে পারে। যেমন কারো যদি জন্মগত হৃদরোগ থাকে, সেই জন্মগত হৃদরোগ হলেও
পালমোনারি হাইপারটেনশন যখন ডেভেলপ করে তখন কিন্তু বুকের ব্যথা নিয়ে আসতে পারে। হ্যাঁ, এরপরে হচ্ছে কি হার্টের চারদিকে পর্দা থাকে, যেমন এটাকে আমরা পেরিকার্ডিয়ান বলে থাকি। পেরিকার্ডিয়াল ডিজিজে কিউট পেরিকার্ডাইটিস পেশেন্টগুলো কিন্তু বুকে ব্যথা নিয়ে আসে। দ্বিতীয়ত হার্টের মাংসপেশি মাসেলগুলো, সেই হার্টের মাসেলগুলো যখন কর্মক্ষমতা কমে যায়, কার্ডিওমায়োপ্যাথি বলে থাকি, কার্ডিওমায়োপ্যাথি পেশেন্টগুলো কিন্তু বুকে ব্যথা নিয়ে আসতে পারে। বিশেষ করে একটা জেনেটিক একটা ডিজিজ আছে হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি, জন্মগতভাবেই তাদের হার্টের মাংসপেশিগুলো বা হার্টের মাসেলগুলো অস্বাভাবিকভাবে মোটা থাকে এবং এদের ক্ষেত্রে কিন্তু যখন তার এক্সারশন হাঁটতে গেলে বা কোনো এক্সারশনে তখন কিন্তু বুকে ব্যথা হয়ে থাকে। এরপর হার্টের ভালভের অসুখ আছে। হার্টের ভালভ আমরা জানি হার্টের মিট্রাল ভালভ, অ্যাওর্টিক ভালভ থাকে। ভালভের কাজ হচ্ছে গিয়ে রক্ত চলাচলে সাহায্য করা। সেই ভালভগুলোতে কোনো যদি অসুখ তৈরি হয়, জন্মগত অসুখ অথবা আমাদের এই যে বাতজ্বর বলে থেকে রিউমেটিক হার্ট ডিজিজ হয়ে যে ভালভুলার হার্ট ডিজিজ হচ্ছে, সেই দীর্ঘমেয়াদী হার্ট ডিজিজেও ভালভের হার্ট ডিজিজের ক্ষেত্রেও কিন্তু বুকে ব্যথা হয়ে থাকে। তার মানে হার্টে ব্লক মানেই যে শুধু বুকে ব্যথা, হ্যাঁ ব্লকের জন্যই বুকে ব্যথা হচ্ছে হার্টের জন্য, সেটা না, হার্টের অন্যান্য অসুখের জন্য বুকে ব্যথা হতে পারে। এই রোগগুলোর ক্ষেত্রে আসলে বুকে ব্যথার ধরনটি কেমন হয়ে থাকে? বুকে ব্যথার ধরনটাও কারো কারো ক্ষেত্রে ভিন্ন ভিন্ন হয়। হ্যাঁ, সবার ক্ষেত্রেই যে, কিন্তু হার্টের সবার বুকে ব্যথাটাই সাধারণত পরিশ্রমের সাথে বা এক্সারশনের সাথে সম্পর্কিত। এটা পরবর্তীতে স্পেসিফিক পরীক্ষা নিরীক্ষা করে, ইকোকার্ডিওগ্রাফি করে, এরপরে অ্যানজিওগ্রাম, তারপরে হচ্ছে গিয়ে এক্সারসাইজ টলারেন্স টেস্ট ইটিটি, স্ট্রেস ইটিটি, তারপরে পরবর্তী কার্ডিয়াক সিটি করতে হয় অথবা এমআরআই করতে হয়। স্পেসিফিক বিভিন্ন মডালিটিস অফ ইনভেস্টিগেশন আছে, এগুলো করে আমরা নির্ণয় করি কী কারণের জন্য তার এই বুকে ব্যথাটা হচ্ছে। এনজিওগ্রাম এই পদ্ধতি সম্পর্কে একটু আপনার কাছে জানতে চাই। এর এনজিওগ্রাম কিন্তু একটা পরীক্ষা, রোগ নির্ণয়ের পরীক্ষা। হার্টের যে রক্তনালিকাগুলো আছে সেই রক্তনালিকার ভিতরে কোনো রক্ত চলাচল স্বাভাবিকভাবে আছে কিনা, না বাধাগ্রস্ত হচ্ছে, কোথাও কোনো প্ল্যাক ফর্মেশন হয়ে ব্লক তৈরি হয়েছে কিনা, সেটা নির্ণয়ের জন্য যে পরীক্ষাটা সেটাই এনজিওগ্রাম, করোনারি এনজিওগ্রাম। হ্যাঁ, এই করোনারি এনজিওগ্রামটা আমরা কনভেনশনাল যে করোনারি এনজিওগ্রাম সেটা হাতে এবং পায়ে, রেডিয়াল এবং ফিউমারাল দুইটা রুটে করে থাকি। হাতে মানে এই যে হাতের যে ধমনী, হ্যাঁ এই রেডিয়াল, এবং এখন ডিস্টাল রেডিয়াল রুটে আমরা করে থাকতেছি, এবং এটা ডে কেয়ার বেসিসও করা পসিবল। আসলো একটা এনজিওগ্রাম করতে 10 থেকে 15 মিনিট সময় লাগে, এবং এটা উপর থেকে যে মেশিন আছে সিটি স্ক্যানের মতোই আমরা এখানে একটা ক্যানুলা করি, ক্যাথেটার দিয়ে নর্মালি পেশেন্টকে কোনো অজ্ঞান করার প্রয়োজন হয় না। বুকে ব্যথার এই বিষয়গুলো নিয়ে আমরা আরও কথা বলবো, তবে তার আগে আমাদের এই অনুষ্ঠানে একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেয়া। প্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, বুকে ব্যথা হলেই কি হার্টের সমস্যা, এই বিষয় নিয়ে আমরা আরও কথা বলবো। তবে অনুষ্ঠানের এ পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। ওয়ার্ল্ড হার্ট ফেডারেশন জানিয়েছে প্রতি বছর প্রায় 2.25 কোটি মানুষের মৃত্যু হয় হৃদরোগে আক্রান্ত হয়ে। এই সংখ্যা 2030 সাল পর্যন্ত বাড়তেই থাকবে। প্রথমেই জেনে নেই হার্ট ব্লকের লক্ষণ কী কী। হৃৎপিণ্ড বেশি পরিমাণে ব্লক থাকলে বুকে ব্যথা হয়, দম নিতে কষ্ট হয়, দম ছাড়তে কষ্ট হয়। এছাড়া হাঁটার সময়, সিঁড়ি দিয়ে ওঠার সময় বুকে ব্যথা হয়। ব্যথা কমে আবার বাড়ে। গলা, কপাল, মাথা এইসব জায়গায় জ্বালাপোড়া করে, ধরফর করে। নিচের দিকে কিছু হেলে উঠানোর সময় কষ্ট হয়। খাবার হজম না হওয়ার মতো অস্বস্তি লাগে। উচ্চ রক্তচাপকে প্রায়শই সাইলেন্ট কিলার বলা হয়, কারণ এটি সাধারণ কোনো লক্ষণ থাকে না। রক্তের উচ্চমাত্রায় কোলেস্টেরল হৃৎপিণ্ডের ধমনীতে গিয়ে জমা হয়, ফলে হৃৎপিণ্ড, মস্তিষ্ক, কিডনি এবং শরীরের অন্যান্য অংশগুলোতে রক্তপ্রবাহ হ্রাস ঘটে। আপনার যদি ডায়াবেটিস থাকে তবে হার্টের ব্লক হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আপনার দেহে পর্যাপ্ত পরিমাণে ইনসুলিন তৈরি করতে পারে না এবং ইনসুলিন ব্যবহার করতে পারে না, ফলে ডায়াবেটিসযুক্ত ব্যক্তিরা হৃদরোগে আক্রান্ত বেশি হয়ে মৃত্যু ঝুঁকির দিকে চলে আসেন। স্থূলতা বা দেহের অতিরিক্ত মেদ বা খারাপ কোলেস্টেরল বেশি থাকলে কিন্তু উচ্চ রক্তচাপ এবং অন্যান্য ভালো কোলেস্টেরলের মাত্রা কিন্তু বেড়ে যায়। তখন স্থূলতা, রক্তচাপ এবং ডায়াবেটিসের পাশাপাশি হৃদরোগের অনেক ধরনের কারণ কিন্তু এগিয়ে আসে। মহিলাদের তুলনায় পুরুষদের হার্ট অ্যাটাকের ঝুঁকি কিন্তু বেশি থাকে এবং পুরুষরা জীবনের প্রথম দিকে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আসুন জেনে নেই হার্ট ভালো রাখতে কি খাবো। পেঁপেতে ক্যারোটিনয়েড, বিটা ক্যারোটিন, বিটা ক্রিপ্টোজ্যান্থিন এবং লুটিন রয়েছে। এটি আপনার ডায়েটে ভিটামিন এ এবং সি ছাড়াও ফোলেট, ক্যালসিয়াম এবং পটাশিয়াম যুক্ত করে, যা হার্টের স্বাস্থ্যকে রাখে দুর্দান্ত। টমেটো বিটা, আলফা এবং অন্য ধরনের ক্যারোটিন রয়েছে।
লাইকোপেন, লুটিন, ক্যারোটিনয়েডস, ভিটামিন সি, পটাশিয়াম, ফোলেট এবং ফাইবারযুক্ত একটি বহুমুখী হার্টের জন্য স্বাস্থ্যসম্মত খাবার। মিষ্টি আলু সস্তা খাবার, কিন্তু এর ভিতরে রয়েছে ভিটামিন এ এবং সি। এছাড়াও মিষ্টি আলু হলো ভিটামিন ই এর একটি ভাণ্ডার। এছাড়াও এর মধ্যে রয়েছে পটাশিয়াম, ফোলেট এবং ক্যালসিয়াম। ফাইবারযুক্ত তাই কোলেস্টেরলের মাত্রা কমাতে কিন্তু অনেক কাজ করে। তবে খোসাসহ খাবেন, এটা কিন্তু মাথায় রাখতে হবে। পুষ্টিমূল্য যদি বেশি পেতে চান তাহলে কিন্তু ব্রোকলি খেতেই হবে। বিটা ক্যারোটিন, ভিটামিন সি, ই, পটাশিয়াম, ফোলেট, ক্যালসিয়াম এগুলো কিন্তু খুব বেশি পরিমাণে থাকে ব্রোকলিতে, তাই হার্টকে ভালো রাখে। এছাড়া ব্রোকলি কিন্তু পাওয়ার হাউসও বলা হয়। গাজরে প্রচুর বিটা ক্যারোটিন রয়েছে। এই বিটা ক্যারোটিন হৃদরোগ এবং স্ট্রোকের ঝুঁকি কমাতে সাহায্য করে। খেজুর হচ্ছে এমন একটি খাবার যেটা কিনা পটাশিয়াম সমৃদ্ধ, রক্তচাপ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জার্নাল অফ এগ্রিকালচার অ্যান্ড ফুড কেমিস্ট্রিতে প্রকাশিত এক সমীক্ষা অনুসারে খেজুর ট্রাইগ্লিসারাইডের মাত্রা কমাতেও সহায়তা করে, যা হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের সাথে যুক্ত। খেজুরে প্রাকৃতিক চিনির পরিমাণ বেশি, তবে গ্লাইসেমিক সূচকে কম থাকে, যার ফলে তারা রক্তে শর্করা ছড়ায় না। তবে ডায়াবেটিসে আক্রান্ত হলে অবশ্যই পরামর্শ নিয়ে খেতে হবে। কলা অ্যান্টিঅক্সিডেন্টগুলোর একটি ভালো উৎস, যা হৃদরোগের ঝুঁকি হ্রাস করে। পটাশিয়াম উচ্চ সোডিয়াম স্তরের সাথে লড়াই করে এবং ধমনী ব্লক করা থেকে সুরক্ষা দেয়। মেডিকেল নিউজ টুডের মতে পটাশিয়াম প্রস্তাবিত খাওয়ার মাত্রা হচ্ছে 4700 মিলিগ্রাম এবং একটি মাঝারি সাইজের কলাতে 422 মিলিগ্রাম পটাশিয়াম থাকে। তাই কলা খেতে কোনো বাধা নেই, তবে টক মিষ্টি কলা গ্রহণ করুন। একটু মেনে চলুন, আপনার ওজন ঠিক রাখুন, প্রতিদিন 35 থেকে 40 মিনিট হাঁটুন। শারীরিক ব্যায়াম ছাড়াও আরও হাজার ধরনের ডায়েট আছে, সেগুলো ফলো করুন। উচ্চ ক্যালোরিযুক্ত সস বা লবণযুক্ত খাবার পরিহার করুন। ফলমূল এবং শাকসবজি দিয়ে উচ্চ ক্যালোরিযুক্ত খাবার প্রতিস্থাপন করুন। প্রতিদিন ডায়েটে টক ফল রাখুন। বেশিরভাগ শস্য পরিবেশনের জন্য ফাইবার সমৃদ্ধ পুরো শস্য গ্রহণ করুন, যেমন গমের রুটি। সপ্তাহে কমপক্ষে 2 বার মাছ খান, বিশেষত ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডযুক্ত মাছ খান। ফ্যাট ফ্রি এবং কম ফ্যাট দুগ্ধজাত খাবার নির্বাচন করুন। দই খেতে পারেন, দুধ হজম না হলে মিষ্টি দই খেতে পারেন। সপ্তাহে কমপক্ষে 2 বার মাছ খান, বিশেষত ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডযুক্ত মাছ। ফ্যাট ফ্রি এবং কম ফ্যাট দুগ্ধজাত খাবার নির্বাচন করুন। দই খেতে পারেন, দুধ হজম না হলে। মিষ্টি দই খাওয়া যাবে, তবে অল্প পরিমাণে। স্যাচুরেটেড ফ্যাট এবং ট্রান্স ফ্যাট সীমাবদ্ধ করুন। যদি আপনার রক্তের কোলেস্ট্রল কমাতে চান, কোল্ড ড্রিঙ্কস ধরনের পানীয় খাবার থেকে বিরত থাকুন। অ্যালকোহল এবং ধূমপান ছাড়তে হবে। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, এই হৃদয়ে পাথরে গড়া নয়, এর যত্ন নেওয়া আবশ্যক। ঘুরে ফিরে একই ধরনের খাবার হলেও কোনোটির কী কাজ, কী পরিমাণ খেতে হবে তা জানতে হবে, তাই ডায়েটিশিয়ানের পরামর্শ নিন। তাই সময় থাকতে সদ্ব্যবহার করুন, সুস্থ রাখুন নিজেকে এবং পরিবারকে, কাছের মানুষকে। হার্টকে সুস্থ রাখবার জন্য প্রতিনিয়ত এবং প্রতিদিন কি করণীয়? সবার জন্য উদ্দেশ্যে যেটা বলবো, আমাদেরকে আমাদের যে স্ট্রেসফুল লাইফ, মনকে প্রফুল্ল রাখা, হ্যাঁ, প্রাণোচ্ছল রাখা এবং স্ট্রেস রিলিফ করে যতটুকু যে যার কাজে আনন্দের সাথে করা, এটা সবার করা উচিত। টিপস নাম্বার 1। 2 হচ্ছে গিয়ে আমাদের ওজন নিয়ন্ত্রণ করা। 3 হচ্ছে গিয়ে আমাদেরকে নিয়মিত কায়িক পরিশ্রম করা বা এক্সারসাইজ বা হাঁটাহাঁটি করা। অ্যাটলিস্ট প্রতিদিন আমরা সপ্তাহে 7 দিনের মধ্যে যদি 7 দিন হাঁটতে পারলে খুবই ভালো। যদি আমরা 30 মিনিট করে ব্রিস্ক ওয়াকিং, একটু দ্রুত হাঁটতে পারি যেন আমাদেরকে ঘাম ঝরে, এরকমভাবে যদি হাঁটতে পারি, রেগুলার ওয়াকিং, এটা ইম্পর্টেন্ট। এরপর আমাদের কারো যদি উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হ্যাঁ, হাই কোলেস্ট্রল, এইগুলোকে নিয়ন্ত্রণ রাখতে হবে এবং ধূমপান পরিহার করতে হবে এবং সেডেন্টারি লাইফস্টাইল থেকে ফিরে আসতে হবে। দ্বিতীয়ত আমাদেরকে সবসময় ঘুমের সময়টা, আমার একটা নির্দিষ্ট সময়ে আমাদেরকে রেস্ট নিতে হবে, কারণ আমাদের রেস্ট, যদি স্ট্রেস বেশি থাকে এবং আমরা রেস্ট না নিই, তাইলে কিন্তু এটা আমাদেরকে আসবে। এবং আমাদের খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে। জাঙ্ক ফুড, তৈলাক্ত খাবার, ফ্যাটি খাবার, হ্যাঁ, হাই কোলেস্ট্রল যুক্ত যে খাবারগুলো, এগুলো পরিহার করে ফলমূল, ভেজিটেবলস, ফ্রুটস, এগুলো বেশি খেতে হবে। অর্থাৎ লাইফস্টাইল চেঞ্জ একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। জি, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য। আপনাকেও ধন্যবাদ।
প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, বুকে ব্যথা হলেই কি হার্টের সমস্যা নিয়ে। আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। মুখটা হচ্ছে ইম্পর্টেন্স হচ্ছে 3 বা 4 দিক থেকে। একটা হচ্ছে যে মুখটাও কিন্তু একটা মানুষের অ্যাপিয়ারেন্স। সো একটা মানুষের দাঁত যদি ঠিক না থাকে, অ্যাপিয়ারেন্স যদি ঠিক না থাকে, তাহলে পাবলিকলি সে আসলে এক্সপোজ হতেও একটু কনফিডেন্ট ফিল করবে না। আচ্ছা, দেন হচ্ছে তার অ্যাপিয়ারেন্সটাও একটু ডিফর্মড হবে। নাম্বার হচ্ছে আমরা জানি যে আমরা মুখটা হচ্ছে পোর্ট অফ এন্ট্রি। এখান থেকে আমরা খাওয়া দাওয়া করছি, এখান থেকে আমরা সব কিছু গলদকরণ করছি, এখান থেকে আমাদের দিনের শুরু। তো সেই মুখটা অত্যন্ত ইম্পর্টেন্ট। তো সেটার জন্য যত্ন নেওয়া অবশ্যই প্রয়োজন। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ। এছাড়া এনটিভির সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।